আমার একটা বাজে স্বভাব আছে। আমি কারোর থেকে কষ্ট পেলে যেভাবেই হোক, যত দেরি হোক, প্রতিশোধ নিই। নয়তো ঘুমাতে পারি না, শরীরে অশান্তি লাগে। আব্বু আম্মুর সাথেও তাই করেছি। এই যেমন দুম করে বিয়ে করে তাদের একা করে দিয়ে চলে এসেছি। বলে এসেছি বছরে দুবার ছাড়া আর কখনো ও বাড়িতে পা মারাবো না। সে কোনো বড়সড় অপরাধ তারা করেনি যদিও, তবে মেডিকেলে অ্যাডমিশন হয়নি বলে চেলা কাঠ তুলে মার বোধ হয় একটা এত বড় মেয়ে ডিজার্ভ করে না। মেডিকেলের রেজাল্টের দিন পাশের বাসার মিনা কাকি এসে চেগিয়ে চেগিয়ে কথা শুনিয়ে গেলেন তার বোনঝি মেডিকেলে চান্স পেয়েছে। ওসব শুনে আম্মু এলো চেলা কাঠ নিয়ে মারতে। এই গেল এক কাহিনী, সে তো বছর পাঁচেক আগের কথা। তারপর কোনোখানে চান্স না পেয়ে ন্যাশনালে ভর্তি হওয়াটা ছিল আমার জীবনের কাল বোধ হয়। আর তারপর থেকে দিন দিন প্রতিদিন তাদের ভৎসনা শুনতে শুনতে ফোর্থ ইয়ার অবধি এলাম। টিউশন পড়িয়ে কিছুটা লাঘব করলাম তাদের খরচা, কিন্তু তাদের সার্বক্ষণিক কিচকিচ, শেষ তোর ক্যারিয়ার শেষ, তোকে দিয়ে আর কিচ্ছু আশা করি না, অব্যাহত থাকলো। এসব শুনতে শুনতে আমি দিনকে দিন হয়ে উঠলাম মানসিক রোগী। আব্বু আম্মু আবার ছিল আমার ক্যারিয়ারের ভুকা। এটা আমার ইনকাম খাওয়ার জন্য নয়, তাদের আমার ক্যারিয়ার নিয়ে এই পাগলা উৎকণ্ঠা ছিল অন্য একটি কারণে। তাদের ওই কিচকিচ যুক্তিযুক্ত না হলেও তাদের আমার ক্যারিয়ার নিয়ে আফসোসের ব্যাপারটা ছিল সমীচীন। ভাই নেই আমার, 4 বোনের মধ্যে সবচেয়ে ছোট আমি। বড় আপুদের বিয়ে দিয়েছে সম্ভ্রান্ত পরিবার দেখে। পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে আমাদের মধ্যবিত্ত আব্বু মেয়েদের বিদায় করে ভেবেছিলেন নিশ্চিন্তে থাকবেন। তার হয়নি। এই সমাজ ব্যবস্থায় একজন মধ্যবিত্ত বাবাকে দৌড়াতে হয়েছে, দৌড়াতে হচ্ছে বিবাহিত মেয়েদের সংসার জোড়াতালি দিতে। আপুরা কেউ উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করেনি বিধায় কখনো মেরুদণ্ড জাগলই না তাদের। সংসারে নিজেদের অধিকার নিয়ে কথা বলা তো ছিল দুরূহ ব্যাপার। ওভাবেই যাচ্ছে দিন তাদের, দুবেলা শ্বশুরবাড়ির লোকের খিচকে। এসব দেখে এরপর থেকে আব্বু আম্মু আমাকে নিয়ে পড়ল। আমাকে নাকি অমুক তমুক বানিয়ে তবেই বিয়ে দেবেন। নিজের পায়ে দাঁড় না করিয়ে মেয়ে বিয়ে দেওয়ার শখ নেই তাদের আর। কিন্তু এবার বাঁধ সাধলাম স্বয়ং আমি। পদে পদে হতে থাকলাম অসফল। আমার কি দোষ? চেষ্টা তো কম করিনি। দিনে 4 ঘন্টা ঘুমিয়েছি কেবল, কোথাও চান্স মেলেনি। দুর্ভাগ্য পিছু না ছাড়লেও আমার কি করার? তাই বলে তো আর তারা কথায় কথায় আমাকে ঠুসতে পারেন না। ন্যাশনালে ভর্তি হয়ে দোলদোলুনি দোল খাচ্ছি এই বছর 5 ধরে, তাই বলে ভাতের খোঁটা দেবে? সব পারিবারিক ঝগড়ার অন্তিম অংশ শেষ হয় আমাকে ভাতের খোঁটা দেওয়ার মাধ্যমে। এটা তো ঠিক না। তাই রাগে দুঃখে মামার আনা প্রস্তাবটাতে হ্যাঁ করে দিয়েছিলাম সেদিন। গত বছর 5 কম সম্বন্ধ আসেনি আমার জন্য। রাম শ্যাম যদু মধু সব এসেছিল, তবে কেবল এই সম্বন্ধটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল। ছেলে লম্বা, মোটামুটি সুন্দর। আমি ফর্সা হলেও দেখতে আবার একটু খাটো, তো আমার আবার লম্বা ছেলে পছন্দ ছিল। আর ওদিকে আবার তাদের খাটো মেয়েতে আপত্তি নেই। আমার বরমশাই আমার থেকে 6 বছরের বড়, পুরোই খাপে খাপ। আগু পিছু না ভেবে আব্বু আম্মুর কিল চরকে বুড়ো আঙুল দেখিয়ে মামার কাছে গিয়ে বলেছি, তোমার আনা ওই তাল গাছের মতো লম্বা পাত্রকে আমার পছন্দ হয়েছে মামা, আমাকে বিয়ে দিয়ে দাও। পড়াশোনা কেরিয়ার ছাইপাশ বড্ড ভারী পড়েছে আমার ওপর। পড়াশোনা আসলেই বড্ড ভারী পড়েছিল আমার উপর। আমি হাঁপিয়ে উঠেছিলাম রীতিমতো। রাতের পর রাত ভেবেছি আমার বয়স 24 পড়ল, আমার বিয়ের বয়স হয়েছে। রাতে শুতে গেলে একাকী বোধ করছি, এটা তো সত্য। আব্বু আম্মু ছাড়াও আমি আরও একজনের কাছের ব্যক্তির প্রয়োজন বোধ করছি, এটা তো অস্বীকার করা যায় না। তবে কিসের জন্য এত অপেক্ষা করছিলাম আমি? পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য? ঠিক কিসের জন্য একটা চাকরির প্রয়োজন আমার? আমি প্রশ্ন করেছি নিজেকে রাতের পর রাত। এটা জরুরি সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়াতে হবে? না, মোটেও না। একটা বৈবাহিক সম্পর্কে আমি যদি পার্টনারের থেকে উপযুক্ত সম্মান পাওয়ার আশায় চাকরি করি, তাহলে স্ত্রী হিসাবে আমার ভ্যালু কোথায়?
আমি কি এই বঙ্গদেশে ছাপোষা গৃহিণীদের দাম কমিয়ে দিলাম না খানিকটা? তবে আমি তো আমার অ্যাম্বিশন সেট করে নিয়েছি, আমি নিজের পায়ে না স্বামীর পায়ে দাঁড়াবো। না না, একদম কোলে উঠে বসে থাকবো, নিজের পায়ে দাঁড়িয়ে পা ব্যথার করবো না। এটা মোটেই জরুরি নয় যে একটা মেয়ে চাকরি করলেই তার দাম থাকবে শুধু সংসারে, সে হালুম হবে তখন। এছাড়া মিও মিও করতে হবে কেন? যে গিন্নি সে বুঝি মূল্যহীন? যারা গিন্নি হয়েই জীবন কাটানোর চুষ করে নেয় তারা কি দুর্বল? মোটেও না। আমি তো গিন্নি হব, আমার মনের এক জেদ, এই পজিশনে থেকেই কেড়ে নেব আমার সবটুকু অধিকার, পাওনা, সম্মান, উপরওয়ালা যা যা আমার জন্য বরাদ্দ রেখেছে সব। পই পই করে হিসেব তুলব সব কিছুর। আপুরা যা যা কখনো পেরে ওঠেনি নিজেদের সংসারে, আমিও ওটাই পেরে দেখাবো। তাও আবার স্বামীর কামাই খেয়ে পায়ের ওপর পা তুলে। নয়তো আমার নাম শর্মিলা নয়। এবং যে যে এই পথে আমাকে নাড়াতে আসবে প্রত্যেককে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। শর্মিলা কখনো শাস্তি দিতে ভুল করে না মানুষকে। ও, আজ রাতে ডায়েরিতে আমার বরের ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। আমার নাতি নাতনিরা যখন আমার ডায়েরি পড়বে তখন তাদের দাদু বা নানু তথ্য না পেয়ে একটু হতাশই হবে, তাই তাদের জন্য 2 লাইন লিখে গেলাম। ভবিষ্যতের নাতি নাতনিরা, তোমাদের দাদু বা নানুকে আমার পছন্দ হয়েছে, বিশেষ করে তার স্যালারিটা। আর সে খুব সুন্দর করে হাসে। বিদায়ের সময় গাড়িতে উঠে একটু লোক দেখাতে কেঁদেছিলাম, সে টিস্যু পেপার এগিয়ে দিয়েছিল দরদ দেখিয়ে। এই ব্যাপারটা আমার বেশ পছন্দ হয়েছে। আপাতত এটুকুই, আজ রাতটা কাটাতে দাও, তারপর বাকিটা লিখব। বাসর রাতেই আসলে পুরুষের মুখোশ উন্মোচিত হয়। বুদ্ধিমতীরা এক রাতেই ধরে ফেলে তাদের সংসার জীবন কেমন কাটবে। তো বাকিটা কাল লিখব। ডায়েরির পাতায় কলম থামিয়ে হাই তুলল শর্মিলা। 2 হাত ভর্তি সোনার চুড়িগুলো রিনিঝিনি আওয়াজ তুলে সুরের মূর্ছনায় আচ্ছাদিত করছে নিস্তব্ধ কক্ষটা। এ বাড়িতে আজ গোটা সন্ধ্যা সানাই বেজেছে, মোতাহার মিয়ার শুভ বিবাহ সানাইয়ের সুর। ঘণ্টাখানিক হলো থেমেছে। শর্মিলা দ্বিতীয় দফায় হাই তুলে উঠে দাঁড়ায়। বর এত দেরি করে আসছে কেন বাসর ঘরে? বিয়েতে আপত্তি ছিল নাকি? অথচ 1 সপ্তাহ ফোনে কথা বলে তো তেমন কিছু মনে হয়নি, বরং মনে হয়েছে শর্মিলার প্রতি বেশ আগ্রহ আছে মাহমুদ হাসানের। শর্মিলার ভাবনা চিন্তা একটু এমনই অদ্ভুত, ওর সব কিছুতে নেগেটিভ চিন্তাটা চট করে চলে আসে। এটার জন্য ও সব সময় ভারী বিরক্ত নিজের উপর। ওর এই হতাশাবাদিতার ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে ওর জীবনে। তবে আজ ওর বাসর রাতে ওর এই ভাবনাটার লতাপাতা বেশি বাড়তে না দিয়ে ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো মাহমুদ। মুখ জুড়ে নির্মল হাসি চেয়ে আছে। নিচে বন্ধুদের বিদায় দিতে দিতেই এত দেরি। ঘরে ঢুকেই সোজা গলায় বলল, ওরা যাচ্ছিল না শর্মিলা, সরি তাই লেট হয়ে গেল। শর্মিলা হাসি হাসি মুখটা দেখে শ্বাস পড়ল। এক গোপন ভার নেমে গেল মন থেকে। যাক, তবে মতেই হয়েছে এই বিয়ে, নয়তো উল্টো পাল্টা হলে শর্মিলার অন্তত ধৈর্য হতো না তেলিয়ে তেলিয়ে স্বামীর মন জয় করে সাবিত্রী হয়ে সংসার করার। লাথি মেরে পাড়া কেটে চলে যেত সংসারে। মাহমুদ বেশ পুরপুরে মেজাজে এসে শর্মিলার মুখোমুখি বসলো। ওর কড়া ম্যান পারফিউম সুবাসে নাচারন্ধ্র ভরে গেল শর্মিলার। ফের অল্প হাসতেই শর্মিলাও হাসলো। টায়ার্ডনেস কেটেছে 1.5 ঘন্টা ঘুমিয়ে। বাপরে, এত সুখী কোণে আমি জীবনে দেখিনি, যে একদম বিয়ের গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আমার পাড়ার কাকিমারা সবাই হাসছিল, বলছিল দুধের বাচ্চা বিয়ে করেছি নাকি আমি। শর্মিলা অস্ফুট জবাব দিল, আপনি জীবনে বুঝি আরো বিয়ে করেছিলেন যে দেখবেন? একটাই তো করলেন, দেখলেন। শর্মিলার কথায় মাহমুদ জোরে হাসলো। তোমার সেন্স অফ হিউমার যদিও তেমন স্ট্রং নয়, তবে কথাটা ফানি লাগলো। শর্মিলা লাজুক হাসে, চোখ তুলে মাহমুদকে দেখে। বিয়ে করতে শেরওয়ানি পরে গেলেও এখন একটা পাঞ্জাবি গায়ে। কালো পাঞ্জাবিতে পুরুষকে ভীষণ মানায়। তার বরকে অপূর্ব সুন্দর লাগছে। এই কথাটা চট করে ডায়েরিতে লিখে ফেলতে মন চাইছে তার নাতি নাতনিদের জন্য। তবে ডায়েরি লোকানো অবস্থায় আছে, শর্মিলা ওটা কাউকে দেখায় না। এবাড়ির লোকগুলো বোধহয় সব ঘুমিয়ে পড়েছে। শর্মিলা কি করবে বুঝতে না পেরে হাত বাড়িয়ে দুধের গ্লাসটা তুলে মামুদকে দিয়ে বলল,
পায়ে হাত দিয়ে সালাম করা নাকি উচিত না? আপনি দুধটা খান, আমি আসলে জানি না কি করব, এটা দিতে হয় বোধহয়। মাহমুদ মেয়েটার কথায় হালকা হেসে ওঠে, হাত বাড়িয়ে দুধের গ্লাসটা নিয়ে অর্ধেকটা খায় আর অর্ধেকটা গ্লাসে ঢেলে শর্মিলাকে দিল। শর্মিলার এই ব্যাপারটা ভালো লাগলো। মাহমুদ মুখ হাত ধুয়ে এসে পাঞ্জাবি পাল্টে টি শার্ট শরীরে গলিয়ে আবার এসে ওর সম্মুখে বসে শান্ত ভঙ্গিতে ড্রয়ার খুলে মোহরানার টাকা গুনে শর্মিলার হাতে পরিশোধ করে দিতে দিতে বলল, আমাকে তোমার পছন্দ হয়েছে তো শর্মিলা? জি। শর্মিলার অকপটে জবাব, কোনো জড়াতো নেই। মাহমুদ হেসে বলে, তোমাকেও আমার ভীষণ পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট অনেক পছন্দ হয়েছে। শর্মিলা চোখ নামিয়ে হাসে। মাহমুদ এগিয়ে শর্মিলার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। শর্মিলা লজ্জা পেয়ে কপালে হাত চেপে রাখল। মাহমুদ ওর থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুমি গাড়িতে যখন তোমার বান্ধবীদের কাছে নিচু গলায় জানতে চেয়েছিলে কাঁদতে কাঁদতে তোমার কাজল লেপটে গেছে কিনা, তখন তোমাকে অপূর্ব সুন্দর লাগছিল। আমার জন্য যদি কোনো কাজল পরো তাহলে আঙুলের ডগা দিয়ে একটু লেপটে নেবে সব সময়, আমার দারুণ লাগবে। শর্মিলার বড্ড প্রেমময় লাগলো এই কথাগুলো। ও আপ্লুত ভঙ্গিমায় ঠোঁট চওড়া করে হাসলো। কথাগুলো বলে মাহমুদ হাত রাখলো শর্মিলার দুই কাঁধে। কিছু বুঝে ওঠার আগেই শর্মিলা টের পেল বালিশে তার মাথা। ওর চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে এলো আচমকা। একি রে, এইমাত্র তো প্রেমিক পুরুষের মতন পকর পকর করে কি সুন্দর কথা বলছিল, হঠাৎ করে এমন হলো কেন? শর্মিলা নড়ে চড়ে উঠল অস্বস্তিতে। ঘাবড়ে যাওয়ার কণ্ঠে বলল, মাহমুদ শুনুন, আমার সময় চাই একটু। মাহমুদ ঝুঁকল। শরীরের ভার অবশ্য ধরে রেখেছে নিজে, শর্মিলাকে কষ্ট দিচ্ছে না। হালকা গলায় বলল, এই কিসের সময়? আমরা না স্বামী স্ত্রী শর্মিলা, বোকামে। ঘাড়ে চুমু খেলো মাহমুদ। কাঁপলো শর্মিলা। ওর একটু রাগ হলো, বলতে চাইলো, তবুও একটু সময় কি আমাদের দুজনেরই নেওয়া উচিত নয়? শর্মিলার কথাগুলো শুনে মাহমুদ বাচ্চামি হিসাবে নিয়ে হাসলো। চুমু খেতে খেতে বলল, ধুর বোকা, এভাবে পারা যায়? মাহমুদ আজ না প্লিজ। হাসছে মাহমুদ গা দুলিয়ে। শর্মিলা অস্ফুট হয়ে বলল, যতটা মশকরা মনে হচ্ছে ব্যাপারটা ততটা মশকরা নয়। মাহমুদ এবার ওর দুই বাহুতে আদরের সহিত চাপ প্রয়োগ করে ফিসফিস করে কানে কানে বলল, আজই শর্মিলা, আমাদের বাসর রাজ্যে, এটা পণ্ড করো না প্লিজ। মৃদু ধস্তাধস্তি হচ্ছে। শর্মিলার লোকটার এই আচরণকে আদর ভাববে নাকি জবরদস্তি ভাববে বুঝে উঠতে পারছে না। তবে ওর বিরক্ত লাগছে। সবাই তবে সত্যিই বলে পুরুষ মানুষ ভীষণ ছ্যাঁচড়া, একদম বিবেকহীন। ও অস্থির গলায় ফিসফিসিয়ে বলল, মাহমুদ না, প্লিজ না। প্লিজ বললাম তো শর্মিলা। কপাল কুঁচকে শুয়ে থাকে শর্মিলা। মাহমুদ ওকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে বলে, তুমি ভীষণ সুন্দর শর্মিলা, আমার প্রত্যাশার থেকেও সুন্দর আমার বউ। এই রেগে গেছো নাকি তুমি? আরে আমি তোমার স্বামী। শর্মিলার জবাব না দিয়ে বিরক্ত হয়ে চোখ বোঝে। তার রাগ উঠেছে তুমুল। এই যে এত ভালো চমৎকার লোকটা তাকে এত ফালতু একটা কাজ করে রাগিয়ে দিল আজ রাতে, এর প্রতিশোধ সে ঠিক কিভাবে নেবে সেটাই ভাবছে। শর্মিলা মাহমুদের এই আচরণে একটু কষ্ট পেয়েছে, রেগেছে, তাই মাহমুদকেও ছাড়বে না সে। প্রতিশোধ নেবেই নেবে। সকালের আলো ফোটার আগেই শর্মিলা চোখ খুলল। বাইরে হইচইয়ের আমেজ ওই অত ভোরেই। আগামীকাল বউ ভাতর। চোখ মুজে নড়ে চড়ে উঠতেই শর্মিলা টের পেল ও মাহমুদের বুকের সাথে লেপ্টে আছে। ওর ঘাড়ে উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মাহমুদের। শর্মিলা পরিস্থিতি টের পেতেই লজ্জা পেল। চাদর টেনে ঢেকে উঠে বসতে চাইল। মাহমুদ ঘুম ভেঙে উঠে বসলো সাথে সাথে। ঘুম কাটেনি তার। হাই তুলে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, খিদে পেয়েছে আবার? এনে দেব কিছু? রাতের ঘটনায় রাগ কমেনি শর্মিলার। ওর বড্ড অভিমান হয়েছে পুরুষটির ওপর। ও ভুলবে না এটা। ও অনুরোধ করার পরেও স্বামী নামক মানুষটা ওর কথা শোনেনি। কি হতো একটু সময় দিলে? পালিয়ে যেত শর্মিলা। রাতে একবার পেট মুচড়ে উঠেছিল শর্মিলার, তখন রাত আনুমানিক 2:30। মাহমুদ গিয়ে চুপি চুপি বাড়ির ফ্রিজ খুলে পুডিং নিয়ে এসেছিল। শর্মিলা রাগ করেছিল বিধায় খায়নি তা। ও উঠে দাঁড়াতে চাইল, দুর্বল শরীরটা ওকে সমর্থন করলো না। হেলে পড়ল মাহমুদের বুকে। মাহমুদ আগলে নিল, নরম গলায় বলল, ওয়াশরুম যাবে? হেল্প করব? ঢং এখন।
বিড়বিড় করলো শর্মিলা বিরক্তি ভঙ্গিতে। মাহমুদ শুনল না স্পষ্ট, মুখ বেজার করে জানতে চাইলো, কি বললে? কিছু না, আমি পারবো যেতে, ছাড়েন। হাত ছাড়িয়ে শর্মিলা ওয়াশরুম চলে গেল। বেরিয়ে এসে দেখলো মাহমুদ বিছানা ঝাড়ছে। চাদরে দলিত মথিত হওয়া গোলাপ আর জার ভরাগুলো ঝেড়ে ঝেড়ে ঝুড়িতে ভরছে। শর্মিলা গিয়ে বিছানার এক পাশে বসে। মাহমুদ ওর কাছে এসে বলে, গয়নাগুলো কি গায়ে পরে নেবে? এনে দেব? ঘরের চারপাশটায় চোখ বোলায় শর্মিলা, বলে, ওসব পরে পরবো। আচ্ছা, আপনার ঘরের চাবির গোছা নেই? চাবির গোছা? হুম, আপনার সব প্রয়োজনীয় জিনিস, সব মূল্যবান জিনিস যে লকারে রাখেন তার চাবি, ইভেন এই ঘরের দরজার চাবিও গোছা নেই। চাবির গোছা দিয়ে কি করবেন? আমার আঁচলে রাখবো। দিন তো ওটা, থাকলে দিন। মাহমুদ একটু অবাক চোখে শর্মিলাকে দেখে উঠল। ঘরের চাবির গোছা এনে শর্মিলার সামনে ধরতেই খপ করে শর্মিলা নিল ওটা, আঁচলে বাঁধলো সাথে সাথে। মুখ জুড়ে পরিতৃপ্তির হাসি তার। সে তার সংসার জীবনের শুভ উদ্বোধন করে ফেলেছে। আপুদের মতন ভুল তো সে জীবনেও করবে না। পদে পদে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সংসার জয় করতে হবে। পুরুষ যেমন প্রথম রাতেই বিড়াল মারার নীতিতে বিশ্বাসী, শর্মিলাও তেমন প্রথম সকালে সংসারের চাবি কাড়া নীতিতে বলিয়ান। সমানে সমান। মাহমুদ সকালের আলোতে মেয়েটাকে দেখলো মন ভরে। মেকআপ তুলেছে মুখ থেকে, অথচ কি স্নিগ্ধ। সকালবেলা আরও এক দফা শর্মিলাকে বুকে টেনে মাহমুদ শুয়ে থাকে। শর্মিলা রাগ রেখেও ওই বুকে চুপ করে থাকে। পুরুষটাকে রাতে ওই ফালতু কাজটা করার জন্য কি শাস্তি দেওয়া যায় তাই ভাবছে সে। গোটা রাত ভেবেও একটা পন্থা বের করতে পারেনি। মাহমুদ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, 6 সংখ্যার একটা ভালো বেতন পায়। পরিবারের মেজো ছেলে। মোট 4 ভাই বোন তারা, 1 বোন 3 ভাই। এই বাড়িতে প্রবেশের সাথে সাথেই শর্মিলা টের পেয়ে গেছিল এই বাড়িতে তার সংসার জীবন অতটা মসৃণ হবে না বোধহয়। কারণ ছিল তার ওই ননদ আর বেজার মুখ শাশুড়ি, যার আবার 5-6টা বোন আছে, 3টে ননদ আছে। ওর বড় যা তৃষ্ণা, দেখতে ভীষণ হাবাগোবা মানুষ। শর্মিলার সামনে কাল থেকে 3 দফা শাশুড়ি ননদ আর খালাপুপু শাশুড়িদের কাছে ধমক খেয়েছে কাজের ভুলে। ওসব দেখেই শর্মিলা বুঝতে পারল ওর ভবিষ্যতে সংসার জীবনের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডির হতে চলেছে আপুদের মতন। ওর বিশ্বাস পোক্ত হলো যখন ওর একমাত্র ননদ খুব সকালে এসে বলল, ভাবি, তোমার গয়নাগুলো মা চেয়েছে, মা তুলে রাখবে সাবধানে, তোমার যখন প্রয়োজন পড়বে তখন মায়ের থেকে নিয়ে নিও। সকালবেলা গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে হাই তুলতে তুলতে এক গাল হাসলো শর্মিলা। বাড়ির বউয়ের থেকে বাসরের পরের দিন গয়না কেড়ে নেওয়া বাংলা সিনেমার এই দৃশ্যটি অতি পরিচিত শর্মিলার। এমনকি আপুদের সাথেও এটাই হয়েছে। তবে শর্মিলা তো শর্মিলা, সাংসারিক কুটকাচালির মধ্যে এসব পাঠ সে বহু আগে মনে মনে পড়ে ফেলেছে। মাথা থেকে গামছাটা খুলে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে নরম গলায় বলল, গয়না? ও গয়না তো তোমার ভাইয়া নিয়ে নিয়েছে রাখি, তার লকারে রেখেছে। চিন্তা করো না, হারাবে না। মাকেও চিন্তা করতে বারণ করো। আমার প্রয়োজন বলে আমি তোমার ভাইয়ার থেকেই নিয়ে নেব। রাখি নামের মেয়েটির শুকিয়ে আমসি হওয়া মুখটা দেখে বিশ্বজয়ের হাসি আসতে থাকলো শর্মিলা। এই শুরু। এরপর গয়না নিয়ে যে যারা কথা শোনাতে আসবে প্রত্যেকের জন্য উত্তর রেডি করা আছে শর্মিলার। ওই গয়নাগুলো শর্মিলার বাবা মায়ের থেকে পেয়েছে, আর শুনেছে ওর স্বামী নিজের টাকার চাকরির 4 বছরের টাকা দিয়ে একটু একটু করে গড়েছে নাকি লোকটা তার বইয়ের জন্য। ওই গয়না নিয়ে অশান্তি চলবে না কোনো। শর্মিলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তবে শর্মিলার কথা রাখি গিয়ে মায়ের কানে ঢালতেই মাহমুদের মা আকাশ থেকে পড়ল, মুখে হাত চেপে বলল, এ কি কথা, এই মেয়ে তো ডেঞ্জারাস। তোমরা আমার কথা নিলে না তখন। বিয়ের আগে কত বলেছি, এই মেয়েকে আমার বড় ভাবির মতন মক্কেল মনে হয় না। এই মেয়ে চটপটে, আগে আগে দেখো হোতা হে কেয়া। ভাইয়ার সাথে নাকি চাকরির জায়গাতেও চলে যাবে মা। তোমার ছেলে তো তোমার হাতছাড়া হলো বলে। বিয়ে বাড়ির ব্যস্ততা তুমুল। সারাদিনের বিয়ের ঝক্কি সামলে ক্লান্ত শর্মিলা। মাহমুদের সাথে সারাদিনে 2 বার দেখা হয়েছে। একবার এসে একটা ওষুধ ধরিয়ে দিয়ে গেছে হাতে, মুখ জুড়ে সে কি হাসি, বউ পাওয়ার আনন্দ যেন আর ধরছিল না বলে। আর তারপর দেখা হয়েছিল দুপুরে লাঞ্চের টেবিলে, বউ ভাতের অনুষ্ঠানের ঝামেলার সামনে।
বাড়ির কর্তাগুলো বড্ড ব্যস্ত। মাহমুদ বড় ভাইয়ের পিছন পিছন দৌড়ে দৌড়ে নিজের রিসেপশনের ঝামেলা বুঝে নিচ্ছে। গোটা দিন শর্মিলার খারাপ কাটেনি। তার শাশুড়ি বেজারমুখো হলেও ওপরে ওপরে বেশ দায়িত্বশীল আছেন। শর্মিলা ভাবে, গয়না নাইবা দিল, কখনো কখনো গিয়ে এই শাশুড়ির মাথায় বিলি কেটে দেবে বিকেলে। বরের মাকে নিজের মা অবশ্যই ভাববে সে, শুধু শর্মিলা কষ্ট পেলে একটু করে শোধ নেবে। এসব ভাবতে ভাবতে শর্মিলার মাথায় আবার মাহমুদের কথা এলো। ও এখনো বুঝে উঠতে পারছে না কাল রাতের জন্য লোকটাকে কি শাস্তি দেওয়া যায়। শর্মিলার গায়ের শাড়িটা একদম নরম তুলতুলে, এটা নাকি মাহমুদ নিজে কিনেছিল শর্মিলার জন্য। এই ব্যাপারটা সকালে জায়ের মুখে শুনে শর্মিলা খুশি হয়েছিল ঢের। এজন্য সে ঠিক করেছে শাস্তির মাত্রাটা সে একটু হলেও কমাবে। কিন্তু ঠিক কি শাস্তি দেবে ও? শর্মিলার বড় জায়ের নাম তৃষ্ণা, পেশায় গৃহিণী। বেচারি সারা দিন ঘুরতে ঘুরতে এমন অভ্যাস হয়েছে যে লাটিমের মতোই ঘুরছে শুধু। সন্ধ্যা নাগাদ শর্মিলার কক্ষে এসে জানতে চাইলো কিছু লাগবে কিনা। শর্মিলা হাত টেনে বসিয়ে দিল তার বড় জাকে, বলল, আমি এসে থেকে দেখছি আপনি লাটিমের মতন ঘুরছে, একটু জিরিয়ে নিন না। কি যে বলো, বাড়িতে এত বড় অনুষ্ঠান আর আমি জিরোবো? তো সব দায়িত্ব তো আপনার ওপর না? আপনার মতন সবাই এই বাড়ির সদস্য, ভাগে ভাগে করুন না সব। নতুন বউ হিসাবে আমাকে যে ট্রিটমেন্ট দিতে চান তা গিয়ে আমার ননদকে বলুন না দিতে। আপনি একটু বসেন। হাঁ করে তাকিয়ে আছে তৃষ্ণা শর্মিলার মুখের দিকে। কি স্পষ্ট কথা বলে এই মেয়ে, বাপরে! তৃষ্ণা আবার একটু বেশি সরল। আশেপাশে তাকিয়ে এক দফা ঢোক গিলে বলল, নতুন তো তুমি, কিন্তু আমি তো পুরাতন। আর বাড়ির বউ যত পুরাতন হয় তত বেশি হালকা হয়। নিজের ওজন বোঝাতে কাজে ব্যস্ত রাখি নিজের ইচ্ছায়, নয়তো সবাই ভাবে বাড়ির কাজ করি না। তোমার ভাসুরের কান ভাঙাই, এই নিয়ে যে কত ঝামেলা পোহাই। তুমি তো নতুন, পুরনো হও, তখন বুঝবে। শর্মিলা হাসে আর বলে, কিভাবে কান ভাঙাই? আপনার স্বামী কি চোখে দেখে না? সে তো আর সব সময় বাড়িতে থাকে না। তারা যা বলে তাই বিশ্বাস করে। আমি আবার অত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না মানুষের মতন। আমি একটু কথা বলতে গেলেই পেঁচিয়ে পড়ি। শর্মিলা সবটা শুনে মৃদু হাসল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এতে করে আপনাকে বেশি কথাও বলতে হবে না, অথচ সব বলা হয়ে যাবে। কি বুদ্ধি? তৃষ্ণার চোখ জোড়া বড় বড় হলো। শর্মিলা বলল, এরপর থেকে ভাইয়া বাড়িতে এলে তারা যে কয়বার বলবে আপনি কাজ করেন না, সেসব গুণে রেখে আপনি দ্বিগুণ সময় ভাইয়ার কাছে গিয়ে বলবেন আজ সারাদিন কি করে রেখেছেন। কেমন? তৃষ্ণা ভারী অবাক হয়। এই মেয়েটা একটু চটপটে, তাইকে দেখতে যাওয়ার দিনই টের পেয়েছিল তৃষ্ণা। ওর শ্বশুর বাড়ির লোক তো বেঁকেই বসেছিল বিয়েতে, অনার্সে পড়ুয়া মেয়েকে বউ করবে না, তাদের আরো কচি মেয়ে চাই। নেহা দেওয়ারের পছন্দ ছিল প্রচুর, বিধায় মানতে হলো। শর্মিলা একটু ঝুঁকে বলে, একটা ডেমো দেখাই? তৃষ্ণা মাথা নাড়ায়। শর্মিলা ফিসফিসিয়ে বলে, ভাইয়াকে দেখলাম বাইরে ঘুরঘুর করছে, আপনি গিয়ে 2 হাতে রান্নার তেল মেখে কয়েকবার ভাইয়ার সামনে গিয়ে বলেন, শুনছেন, আমার হাত আটকা, একটু পানি খাইয়ে দিন না। বাড়ির সবাই দেখছি হাসি আড্ডায় ব্যস্ত, তাদের আর বিরক্ত না করি, আপনি পানিটা খাইয়ে দিন। এমন করে 3-4 বার হাতে হাতে এটা সেটা মেখে ভাইয়ার কাছে পানি খেতে যাবেন, আর একই একই ডায়লগ কচাবেন। তৃষ্ণা চোখ বড় বড় করে বলল, এতে কি হবে? এতে করে 2 কাজই হবে। 1, ভাইয়া দেখবে আপনি কত কাজ করছেন। 2, ভাইয়া জেনে যাবে তার বাড়ির লোক হাসি আড্ডায় ব্যস্ত থাকে। ভয়ঙ্কর বুদ্ধি। তৃষ্ণা ঘামছে, এটা ভেবে যে তাদের নতুন বউ ভয়ঙ্কর বুদ্ধিদারী মেয়ে। ওর ঘাবড়ে যাওয়া মুখ দেখে শর্মিলা হো হো করে হাসে। বুদ্ধিটা দারুণ না? এমন ছোট্ট ছোট্ট বুদ্ধি নিয়ে আমি আপনার পাশে থাকবো, যদি আপনি আমার পাশে থাকেন। যান গিয়ে এখন পানি খান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার আসলেই তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা মাথা নেড়ে চলে যেতেই শর্মিলা আঁচলের চাবিটা নাড়াতে নাড়াতে হাসলো। নিজের বুদ্ধি দেখেই নিজেই মুগ্ধ ও। সংসারে পা রাখতে না রাখতেই মাথা খুলেছে। কি দারুণ ব্যাপার! একদিন বরের ওপর অ্যাপ্লাই করে দেখবে ব্যাপারটা। যদি ওর ননদ এমন অমন আচরণ করতে আসে তবেই, নয়তো শর্মিলা আবার আগ বাড়িয়ে কারোর সাথে লাগতে চায় না। শর্মিলা কেবল কষ্ট পেলে তবেই শাস্তি দেয়, প্রতিশোধ দেয়। সন্ধ্যায় বাড়িটা ফাঁকা হলো, মেহমানরা বিদায় নিল। মাহমুদ আর তার ভাইয়েরা বাড়িতে ফিরেছে ক্যাটারিং এর অফিস থেকে। বাইরের সমস্ত ঝামেলা সাবলে 2 হাত ভর্তি বাজার তাদের।
বাড়ির পুরুষরা বাড়িতে ফেরার পথে এটা সেটা অনেক খাবার নিয়ে আসে। এত বড় একান্নবর্তী সংসার, সবাই হুমড়ে পড়ে ওসবের ওপর। শর্মিলা নতুন বউ, তাকে ডাকলেও খেতে যেতে পারে না লজ্জায়। দোতলায় করিডোরে পায়চারি করছিল শুধু। সময় গড়াতেই হঠাৎ হাতে টান খেলো। খুব শক্ত করে মাহমুদ ধরেছে ওর কবজিটা। টানতে টানতে কক্ষে নিয়ে দরজা ভেজিয়ে দিতে শর্মিলার কপাল কুঁচকে নেয়। কি ব্যাপার, আবার এই ভর সন্ধ্যায় বিরার মালার মতলব নাকি এই লোকের? শর্মিলা এবার ঠিক করলো সে হাতে কলমের শাস্তি দেবে, তবে একটা কামড় অথবা খামচি দিয়েই দেবে। মাহমুদ জ্বালাতন করতে আসেনি, পিছন থেকে ডান হাতটা সামনে এনে একটা প্যাকেট শর্মিলার হাতে তুলে দিয়ে বলে, রীতিমতো ফিসফিসিয়ে বলে, এই বাড়িটা না আজীবন এমন বড় শর্মিলা, বাড়িতে কোনো খাবার এলে ঠিক সময় উপস্থিত না হলে ভাগেই পেতাম না, তুমিও পাবে না। এটা এখানে বসে খাও, কাউকে দেখিও না। বার্গার আছে, স্টেক আর কোল্ড ড্রিঙ্কসও। শোনো, এসব খেয়ে আবার কাউকে বলো না তোমার পেট ভরা। রাতে গিয়ে দুমুঠো খেয়ে চলে আসবে টেবিল থেকে। একটু বুদ্ধি করে চলো কেমন? শর্মিলা কিছুক্ষণ চেয়ে রইল মাহমুদের মুখটার দিকে। ও টের পেল লোকটার ওপর গতকাল রাতের সব রাগ ধীরে ধীরে জল হয়ে নামছে তার। প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা আর নেই, বরং লোকটাকে একটু আদর করে দিতে মন চাইছে। আজ রাতে সেও একটু করে দেবে নাকি? বেশ মজার তো সংসারটা। ওই শাশুড়ি ননদ বোধহয় অত ভারী হবে না শর্মিলার ওপর, হলেও বাইরেটা সে সামলে নেবে। আর ভেতরটা, এই লোক যদি এমন বার্গার এনে সামলে দেয় তবে তো জমে যাবে পুরো। শর্মিলার ঠোঁটে হাসি ফোটে। মাহমুদ ভাবুক শর্মিলাকে নাড়া দিয়ে বলল, এই কি হলো? শর্মিলা চোখ নামিয়ে হাসলো। বার্গার বের করে দুই ভাগ করে এক ভাগ মাহমুদের দিকে বাড়িয়ে ধরে বলল, জি, সব সময় বুদ্ধি করেই চলবো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।